সো ইস্যু অফ ডিবেঞ্চার্স রিভিশন। প্রথমে একটু বলে নেব একদম বেসিকটা, যে কোম্পানি ডিবেঞ্চার কেন ইস্যু করে। ডিবেঞ্চার ইস্যু করে বা ডিবেঞ্চার সেল করে একটাই অবজেক্ট, কোম্পানির টাকা লাগবে বিজনেস করতে গেলে। তো ডিবেঞ্চার সেল করবে, পাবলিক কিনবে টাকা দিয়ে, তো সেই টাকা দিয়ে কোম্পানি বিজনেস করবে। এবার কোয়েশ্চেন উঠতে পারে, স্যার শেয়ারস তো ছিল, তো কোম্পানি আরো নাম্বার অফ শেয়ার বেশি বিক্রি করে টাকা তুলতে পারত। হয় কি মার্কেটে যারা ইনভেস্টর থাকে, যারা পাবলিক, যারা শেয়ারস বা ডিবেঞ্চার কেনে, তাদের নেচার তো সবার সমান হয় না। কেউ রিস্ক নিতে পছন্দ করে, কেউ রিস্ক নিতে পছন্দ করে না। যারা রিস্ক প্রেফার করে তারা শেয়ারস কিনবে, আর যারা রিস্ক প্রেফার করে না তারা ডিবেঞ্চার্স কিনবে। তো কোম্পানির মেন টার্গেট হচ্ছে মার্কেটের সমস্ত ইনভেস্টরদের কাছ থেকে টাকা তোলা। তো সেই জন্য যারা রিস্ক নিতে পছন্দ করে তাদের কাছে কোম্পানি শেয়ারকে প্রেজেন্ট করছে, আর যারা রিস্ক নিতে পছন্দ করে না, কোম্পানি ইজ প্রেজেন্টিং ডিবেঞ্চার্স টু দেম। এবার এই যে ডিবেঞ্চার সেল করে মার্কেট থেকে টাকা তুলছে, প্রত্যেকটা ডিবেঞ্চারের একটা ভ্যালু থাকে, যেটাকে আমরা বলি কি ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু ডিবেঞ্চারের কিছু না বলা থাকলে ইন জেনারেল আমরা 100 রুপিস অ্যাজিউম করে নিই। কোম্পানি ডিবেঞ্চার বিক্রি করবে, টাকা নেবে পাবলিকের কাছ থেকে। এবার এই যে ডিবেঞ্চারটা ইস্যু করে, কোম্পানি তিন ভাবে ইস্যু করতে পারে। একটা হচ্ছে অ্যাট পার কথার মানে হচ্ছে 100 টাকা ফেস ভ্যালু ডিবেঞ্চার কোম্পানি 100 টাকাতেই ইস্যু করবে, সেটাকে বলা হয় ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার। ইস্যুড অ্যাট প্রিমিয়াম, 100 টাকা ফেস ভ্যালু ডিবেঞ্চার কোম্পানি কিন্তু 100 টাকায় না, 100 থেকে বেশি, মেবি 110 বা 120 বা 130, তখন সেটাকে আমরা বলছি কি ডিবেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম। আর থার্ড অপশন হচ্ছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। ইন দ্যাট কেস কি হয়, যা ফেস ভ্যালু তার থেকে ইস্যু প্রাইস কি হয়, কম হয়। সো ইস্যু অফ ডিবেঞ্চার্স চ্যাপ্টারে প্রথম টাইপ অফ সামস যেটা আমরা শিখব, সেটাকে আমরা বলছি টাইপ 1, যেটাকে আমরা বলছি ইস্যু অফ ডিবেঞ্চার্স, ইস্যু অফ ডিবেঞ্চার্স with terms of redemption, with terms of redemption। ইস্যু তিন ভাবে করতে পারে আমি বললাম। অ্যাট পার ইস্যু করলে কি হয়, যা ফেস ভ্যালু তাই কোম্পানি চায় পাবলিকের কাছ থেকে। সেকেন্ড অপশন কোম্পানি অ্যাট প্রিমিয়াম ইস্যু করতে পারে। আর থার্ড অপশন কোম্পানি অ্যাট ডিসকাউন্ট। তো যেভাবে ইস্যু করুক না কেন, যখন কোম্পানি ইস্যু করবে, ইস্যু করে পাবলিকের কাছ থেকে টাকা নেবে, তার বুকস অফ অ্যাকাউন্টসে তো জার্নাল পাস করবে। তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করে নেবো অ্যাট পার ইস্যু করলে বুকস অফ অ্যাকাউন্টসে কি কি জার্নাল হয়। when the debentures are issued at par, পাবলিকের কাছ থেকে কোম্পানি টাকা নিচ্ছে, তাহলে কোম্পানির কাছে টাকা আসছে, এবং কোম্পানি কিন্তু কোনো এখানে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস দিচ্ছে না, এট এ টাইম টাকা তুলছে। তাহলে ফার্স্ট জার্নাল করবে কোম্পানি ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট কেন, কোম্পানির টাকা বাড়ছে ব্যাংকে। সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। একই ইনস্টলমেন্টে পুরো টাকাটা নিচ্ছে বলে আমরা একসাথে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট কথাটা লিখি। আমি একটা ডিবেঞ্চারের রেসপেক্টে ডিসকাস করছি। তো একটা ডিবেঞ্চারের কত ফেস ভ্যালু, 100 টাকা, আর 100 টাকাই তো নিয়েছে। সো ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট 100। সেকেন্ড জার্নাল কি করব, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 100 রুপিস। দেখো এই ক্রেডিটটাকে কিন্তু ডেবিট করছি, জার্নাল অ্যানালিসিস করতে হয় স্যার। এই যে তোমরা বলো না ভারী লাগে, তোমরা জার্নাল অ্যানালিসিস করে শেখো না। যেটা ক্রেডিট ছিল পরের জার্নালে সেটা ডেবিট হচ্ছে, আর আমি ধরে নিচ্ছি 8% ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, সো 8% ডিবেঞ্চার 100 and 100। সো অ্যাট পার ইস্যু হলে এই দুটো জার্নাল, প্রথমে টাকা রিসিভ করলো কোম্পানি, তারপরে সেই টাকাটা কোথায় ট্রান্সফার করলো, ডিবেঞ্চারে ট্রান্সফার করলো। অ্যাট পারে করলে এটা। যদি অ্যাট প্রিমিয়াম করে দেন কি এন্ট্রি হবে, অলমোস্ট সেম, একটু চেঞ্জেস আসবে। অ্যাট প্রিমিয়াম আমি ধরে নিচ্ছি 100 টাকা ফেস ভ্যালু ডিবেঞ্চার 110 টাকায় ইস্যু হচ্ছে, ইস্যু প্রাইস 110। ফার্স্ট জার্নাল কি করবে, ব্যাংক ডেবিট, টাকা ঢুকলো কোম্পানির কাছে কত, 110, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট 110 টাকা কোম্পানির কাছে ঢুকলো। সেকেন্ড জার্নাল কি করবে, এই যে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্টকে ক্রেডিট করেছিল আগের জার্নালে, সেটাকে ডেবিট করবে। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট কত, যে অ্যামাউন্টটা ক্রেডিট ছিল সেটাকেই ডেবিট করবে 110। ডিবেঞ্চারে কত পাঠাবে,
28% ডিবেঞ্চার 100 রুপিস, আর 10 টাকা কোম্পানি যেটা এক্সট্রা নিয়েছে সেটা কোথায় পাঠাবে? টু সিকিউরিটি প্রিমিয়াম 10 রুপিস। সো অ্যাট প্রিমিয়াম ইস্যু করলে জার্নাল কি ক্লিয়ার? থার্ড অপশন কোম্পানির কাছে কি থাকছে? ডিসকাউন্ট। মাথায় রাখবো শেয়ার কিন্তু কোম্পানি জেনারেলি ডিসকাউন্ট ইস্যু করে না, বাট ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করা যায়। ফার্স্ট জার্নাল টাকা পাচ্ছে, সো ব্যাংক ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। 100 টাকা ডিবেঞ্চার আমি ধরছি 80 রুপিসে কোম্পানি বিক্রি করছে, সো ইস্যু প্রাইস 80 মানে ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন 80। এন্ড সেকেন্ড জার্নাল কি করবে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, দ্যাট ইজ 80 রুপিস। ডিসকাউন্ট কোম্পানি কতটুকু দিচ্ছে? সো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 20 and 28% ডিবেঞ্চার কত? 100। ফিল করা গেল? সো কোম্পানি ডিবেঞ্চার তিন ভাবে ইস্যু করতে পারে, আইদার এট পার অর এট প্রিমিয়াম অর এট ডিসকাউন্ট। তো যেভাবে ইস্যু করবে সেইভাবে জার্নাল করবে। এবার যেদিন কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করছে, সাপোজ এই ডিবেঞ্চার গুলো ইস্যু করছে 1/1/2016, অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু তোমাকে সামসে বলে দিচ্ছে যে এই ডিবেঞ্চারের টাকা কোম্পানি কবে রিপে করবে। ডিবেঞ্চারের টাকা কিন্তু কোম্পানি লাইফ টাইম নিজের কাছে রাখতে পারে না। ইস্যু করে টাকা নিল, আবার সার্টেন টাইম পরে টাকা ফেরত দিতে হবে। ইস্যুর দিনে সেটা বলে দেবে কোম্পানি যে এই টাকা তোমাদের কবে ফেরত দেওয়া হবে। সো 1/1/2016 কোম্পানি যেদিন ইস্যু করলো, কোম্পানি বললো আফটার 6 ইয়ার রিডেমশন হবে। রিডেমশন কখন হবে? 6 ইয়ার্স। রিডেমশন কথার মানে নিশ্চয়ই আমরা বুঝেছি, বিকজ আমরা রিডেমশন অফ ডিবেঞ্চার জাস্ট নাও কমপ্লিট করে এসেছি। কোম্পানি 6 বছর পরে টাকা শোধ দেবে, এবং যখন রিডেমশন করবে তখন কোম্পানি আবার দুভাবে রিডিম করতে পারে, অ্যাট পারে করতে পারে রিডেমশন, বা অ্যাট প্রিমিয়ামে করতে পারে। অ্যাট পারে মানে কোম্পানি বলতে চাইছে যে অ্যাট দ্য টাইম অফ রিডেমশন ফেস ভ্যালু যা সেটাই ফেরত দেবে কোম্পানি, নো এক্সট্রা উইল বি পেইড অ্যাট দ্য টাইম অফ রিডেমশন। আর যদি কোম্পানি বলে দেয় যে অ্যাট প্রিমিয়ামে রিডেমশন করব, তার মানে ফেস ভ্যালু যা তার থেকে একটু এক্সট্রা দেবে। যদি কোম্পানি অ্যাট পারে রিডেমশন করে, রিডেমশন বলছি ইস্যু না, ইস্যু কথাটা আলাদা, রিডেমশন কথাটা আলাদা। ইস্যু মানে কোম্পানি এখন টাকা তুলছে, আর রিডেমশন মানে কোম্পানি ভবিষ্যতে ফেরত দেবে সেই কথাটা ভাবছে। যদি রিডেমশন অ্যাট পারে করে তার জন্য কোনো এন্ট্রি করার দরকার নেই রিডেমশনের জন্য। কিন্তু রিডেমশন যদি অ্যাট প্রিমিয়ামে করে, সাপোজ 10% রিডেমশন করবে, 10% প্রিমিয়ামে রিডেমশন করবে, তাহলে কোম্পানি 100 টাকা ফেস ভ্যালু, 100 টাকার উপর 10% করলে কত? 10 টাকা। তার মানে কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারদেরকে বলছে যে রিডেমশনের সময় তোমাদেরকে প্রত্যেককে 10 টাকা এক্সট্রা দেবে। এই যে 6 বছর পরে 10 টাকা এক্সট্রা দেবার কমিটমেন্ট যে করছে, কোম্পানি তার বুকস অফ অ্যাকাউন্টসে কি করবে? সেই লসটাকে আগে থেকে প্রভিশন এন্ট্রি করবে। তাহলে যদি কিনা রিডেমশন অ্যাট প্রিমিয়ামে হয়, তাহলে ইস্যুর জার্নালের সাথে আরো একটা এন্ট্রি করতে হবে, সেটা হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। এটার অ্যামাউন্টটা কত হবে? স্যার ওই যে 6 বছর পরে যেটা এক্সট্রা দেবে বলে কোম্পানি কমিট করছে, সেই টাকাটার জন্য এই জার্নাল এন্ট্রিটা করে রাখতে হবে। তাহলে এই জার্নালটা কখন করব? দিস এন্ট্রি উইল বি পাসড অনলি হোয়েন দ্য রিডেমশন ইজ অ্যাট প্রিমিয়াম। রিডেমশন যদি অ্যাট পারে হয় তাহলে এন্ট্রি হবে না। তাহলে একটা সামসি ইস্যুর জন্য কতগুলো জার্নাল হচ্ছে? স্যার দুটো। সেটা অ্যাকর্ডিং টু অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম বা অ্যাট ডিসকাউন্ট যেটা হবে সেটা। আর তার সাথে দেখে যদি অঙ্কে বলে দিয়েছি রিডেমশনটা অ্যাট প্রিমিয়াম হবে, তখন এই লাস্ট এন্ট্রিটা করে নিতে হবে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। এটা একটা টাইপ অফ সামস যেটা থাকে অঙ্কে, এবং তোমাদের এই টাইপটাকে আমরা বলছি ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন। এবার এই টাইপ ওরিয়েন্টেড সামস তোমাদের বুকে একটা লট আছে, 6টা 7টা সামস আছে। কনসেপ্ট গ্র্যাব করে নিয়েছো, এবার তোমাদের যেতে হবে ইলাস্ট্রেশনে। ইলাস্ট্রেশনে কি এই টাইপের যে সামসের সলিউশন আছে, দুটো সামস, একটা সামস দেখো, দুটো তিনটে সামস দেখো, দেন একটা সামস হাতে করে করো, তাহলে এই টাইপটা আমার কভার হলো। একটা চ্যাপ্টার না, একটা চ্যাপ্টারের একটা টপিক কভার করলাম, কি ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশনে কিভাবে জার্নালাইজ করতে হয়। ইজ দ্যাট ওকে? অনেকগুলো টাইপ হতে পারে সামসের, সমস্ত টাইপ করতে গেলে প্রচুর লেন্দি হবে,
তো আমি একটা সামস ডিসকাস করছি, যে এন্ট্রিগুলো করলাম তার রেসপেক্টে একটা কেস নিয়ে আমি ডিসকাস করছি। ধরো একটা এক্সাম্পল আমি নিচ্ছি এই টাইপ অফ সামসের উপর। এক্সাম্পল, এক্স লিমিটেড issued 1012% debentures of rupees 100 each at a premium of 10%, redeemable after 5 years at a premium of 5%. Past journal entry. অঙ্কের স্টোরি কি? কোম্পানি কতগুলো নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু করছে? 1000। স্যার এই 12%টা কি? রেট অফ ইন্টারেস্ট অ্যাজ অন দ্য ডেট অফ ইস্যু। এর কোনো ফাংশন নেই। যখনই ডিবেঞ্চার কথাটাকে বলি তার সাথে আমরা রেটটাকে অলওয়েজ বলি। ওই রেটটা কি ইন্ডিকেট করে? যে ওই ডিবেঞ্চার হোল্ডারতে যে রেটে ইন্টারেস্ট জেনারেলি দেওয়া হয়, ইট ইজ দ্যাট রেট। ইস্যুর দিনে কিন্তু এই রেটের কোনো ফাংশন নেই। ডিবেঞ্চার শুধু বলি না, আমরা বলবো কি 12% ডিবেঞ্চার। সো ইট ইজ দ্য ডিবেঞ্চার। 1000 ডিবেঞ্চার ইস্যু করছে, ফেস ভ্যালু কত? 100। বাট ইস্যু করছে কত? স্যার অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। তা 100 টাকা ফেস ভ্যালু, তাতে যদি 10% মানে 100 টাকা 10% কত? 10 টাকা। তার মানে ইস্যু প্রাইসটা কত? 110 টাকা ইস্যু করছে। ইস্যুর জার্নাল হবে অ্যাট প্রিমিয়াম। আর রিডিমেবল এটা শোধ হবে আফটার 5 বছর অ্যাট এ প্রিমিয়াম অফ 5%। আর রিডেমশনের সময় আবার 5% প্রিমিয়াম দেওয়া হবে। তাহলে রিডেমশনের সময় যদি প্রিমিয়াম দেওয়া হয় তার জন্য আবার একটা এন্ট্রি করতে হবে। ওকে, তাহলে আমি এর সলিউশনে কি করব? প্রথমে ইস্যুর জার্নাল চিন্তা করে নিই। ফার্স্ট জার্নাল কি করব? টাকা পাচ্ছে। সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। কত ডিবেঞ্চার ইস্যু করেছে কোম্পানি? 1000 ডিবেঞ্চার। কত করে পাচ্ছে বলো তো একটা ডিবেঞ্চার বিক্রি করে? 110। বিকজ টাকা যখন ঢুকছে 110, সো 1000 ইন্টু 110 কত হয়? 1,10,000 টাকা পেলো কোম্পানি। 1,10,000। সেকেন্ড জার্নাল কি করছে? এই যে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্টকে ক্রেডিট করা আছে ওকে ডেবিট করবে। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট 1,10,000। টু 12% ডিবেঞ্চার যাবে কত? 1 লাখ। আর প্রিমিয়ামে যাবে কত? টু সিকিউরিটি প্রিমিয়াম 10,000 টাকা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এই দুটো হলো পিওরলি ইস্যু রিলেটেড জার্নাল। একটা টাকা পেলাম এন্ড দেন সেই টাকা আমরা কোথায় ট্রান্সফার করলাম? ডিবেঞ্চারে। এবার যেহেতু এখানে বলেছে 5 বছর পরে রিডেমশনের সময় কোম্পানি কতটা প্রিমিয়াম দেবে? 5%। তাহলে তার জন্য আরেকটা এন্ট্রি করব, সেটা হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। স্যার কি করে করব অ্যামাউন্টটা? এই যে প্রিমিয়াম 5%, এটা কিন্তু সবসময় ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট হবে। হ্যালো, হ্যাঁ, সরি ম্যাম। সো এই যে ফেস ভ্যালু 1,00,000 টাকা, ফেস ভ্যালু 1,00,000 টাকার উপর 5%। বা তুমি একটা ডিবেঞ্চারের রেসপেক্টে চিন্তা করতে পারতে, একটা ডিবেঞ্চারের ভ্যালু 100 টাকা, 100 টাকার 5% 5 টাকা ওদের এক্সট্রা দেওয়া হবে বলছি। তাহলে 1000 ডিবেঞ্চারে কত? 1000 ইন্টু 5, 5000। যেভাবে যাও একই অ্যামাউন্ট আসবে। সো ইন ফিউচারে যে প্রিমিয়ামটা দেওয়া হবে তার জন্য আগে থেকে কোম্পানি প্রভিশন এন্ট্রি করে রাখে 5,000 টাকা। সো দিস আর দ্য 3 এন্ট্রিজ ফর দিস ইস্যু। এবার তোমাদের এরকম কেস একটা না, হয়তো দেখা যাচ্ছে দুটো বা তিনটে দিয়ে দিল, 2 মার্কসের তিনটে, একটা 6 মার্কসের সামস দিল। ইজ দ্যাট ওকে? সো এটা একটা টাইপ, ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন। তো বল এই টাইপের তোদের কোনো ডাউট আছে কিনা? যতটুকু ডিসকাস করলাম কারো যদি ডাউট থাকে কথা বলো স্যার। সেকেন্ড যে টাইপ করব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড টাইপ ইস্যু অফ ডিবেঞ্চারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ তার মানে কি স্যার?
মানে এখানে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করবে কিন্তু ক্যাশ পাবে না। ইন জেনারেল কি হয়, ডিবেঞ্চার কোম্পানি ইস্যু করছে পাবলিকের কাছ থেকে টাকার এগেনস্টে ডিবেঞ্চার দেবে, এখানে কিন্তু টাকা পাবে না, বাট কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করবে। তাহলে টাকা না পেলেও স্যার নিশ্চয়ই কোম্পানি অন্য কোনো ভাবে লায়াবেল ছিল, তাই না কোম্পানি তাদের ডিবেঞ্চার দিয়ে সে লায়াবিলিটি ডিসচার্জ করছে। ওকে, একটা এক্সাম্পল নিই। ধরো আজকে আমি বললাম এক্স লিমিটেড পারচেসড আ machinery from Y Limited for rupees 10 lakh. এক্স লিমিটেড ওয়াই এর কাছ থেকে কত টাকা দিয়ে মেশিন কিনেছে? 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে। এবার এক্স লিমিটেড ওয়াই কে টাকা দিতে হবে, 10 লাখ দেওয়ার আছে। তো এক্স কি করলো, ওয়াই কে কি বললো যে টাকা দিচ্ছি না, এক্স তার ডিবেঞ্চার দিয়ে লায়াবিলিটিটাকে অফ করলো। করা যায়? ইয়েস স্যার করা যায়। ওয়াই যদি এগ্রি করে তাহলে এক্স এর কোনো সমস্যা হওয়া উচিত না। সো এবার বললো এক্স লিমিটেড discharged his liability as follows. কিভাবে লায়াবিলিটি ডিসচার্জ করলো? পেইং 4 লাখ বাই চেক, 4 লাখ টাকার একটা চেক দিল, আর ব্যালেন্স বাই ইস্যু of 10% debentures at a premium of 25%. Pass journal entries. কার বুকে পাস করব? ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড। এক্স প্রথমে কি করছে? একটা মেশিন কিনছে, কার কাছ থেকে? ওয়াই এর কাছ থেকে। তাহলে প্রথমে সলিউশনে তোমায় মেশিন কেনবার জার্নালটা করতে হবে। এক্স তার বুকে কি এন্ট্রি করবে? মেশিন কিনছে মানে মেশিন রিয়েল অ্যাকাউন্ট, এল এ ডেবিট, সো মেশিনারিকে ডেবিট করবে টু ওয়াই লিমিটেড, মেশিন টু ওয়াই, 10 লাখ টাকার মেশিন কিনলো। দেখো ওয়াই কে বুকস অফ অ্যাকাউন্টসে ক্রেডিট করেছে মানে কি এক্স বিকেম লায়াবল টু ওয়াই, ওয়াই কে দেবার আছে 10 লাখ। এবার এক্স ওয়াই কে কি বলছে যে 10 লাখের মধ্যে 4 লাখ টাকার একটা চেক দিচ্ছি আর বাকি 6 লাখ টাকার ডিবেঞ্চার দেবে। স্যার ডিবেঞ্চারটা কিভাবে দেবে? স্ট্রেট ওয়েতে দেবে না। ডিবেঞ্চারটা বলছে যে ডিবেঞ্চারটা দেবে 10% ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম অফ 95%। তার মানে তোমাকে একটু হিসাব করতে হবে যে 10 লাখ টাকা দেবার আছে, 4 লাখ টাকা চেক দিয়ে দিলাম, বাকি থাকছে আমার কত? 6 লাখ। এবার একটু হিসাব করতে হবে 6 লাখ টাকার ডিবেঞ্চার দেব, কতগুলো ডিবেঞ্চার দিলে 6 লাখ টাকা মিটবে? হু ইজ থিঙ্কিং দিস? এক্স লিমিটেড, দ্য অ্যাকাউন্টেন্ট অফ এক্স লিমিটেড ইজ থিঙ্কিং দিস। কে পার্টিকে আমার দেওয়ার আছে 10 লাখ টাকা, আমি 4 লাখ টাকা চেক মিটিয়ে দিলাম, এখনো আমার দেওয়ার আছে কত? 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা আমি ডিবেঞ্চার দিয়ে মেটাবো, কতগুলো ডিবেঞ্চার দিলে 6 লাখ টাকা মিটবে? ডিবেঞ্চার বলছে কিভাবে ইস্যু করবে? 25% প্রিমিয়ামে। একটা ডিবেঞ্চারের ভ্যালু কত? 100 টাকা। 100 25% কত হয়? 25 টাকা। তাহলে একটা ডিবেঞ্চার ইস্যু প্রাইস কত হয়? 125। তো এই 6 লাখ টাকাকে আমি 125 দিয়ে ডিভাইড করব, দেন আমি পাবো যে হাউ মেনি ডিবেঞ্চার্স আই হ্যাভ টু ইস্যু টু ডিসচার্জ দিস 6 lakhs। সো আমি ক্যালকুলেট করে নিচ্ছি 6 লাখ বাই 125 করলে নাম্বার অফ ডিবেঞ্চার্স যেটা আমাকে ইস্যু করতে হবে সেটা হচ্ছে 4800। সো 4800 ডিবেঞ্চার যদি আমি ইস্যু করি তাহলে ওয়াই লিমিটেডের যে 6 লাখ টাকার লায়াবিলিটি সেটা আমি অফ করতে পারবো। এন্ট্রিতে কিভাবে রিফ্লেক্ট করবো স্যার? দেখো প্রথম জার্নালে ওয়াই কে তুমি ক্রেডিট করেছিলে, মানে এক্স বললো আই বিকেম লায়াবল টু ইউ। এবার লায়াবিলিটি ডিসচার্জ হচ্ছে, ক্যান্সেল করতে হবে, তাহলে ওয়াই শুড বি ডেবিটেড। তো সেকেন্ড এন্ট্রিতে দেখ কি করছি, ওয়াই কে পুরো ডেবিট করছি। অনেক বাচ্চার কনফিউশন, স্যার ওয়াই এর ডেবিটের অ্যামাউন্টটা কি হবে? খুব বেসিক তাদের নেই বললেই চলে, তাই এই কথাটা বলছি। তুমি ওয়াই কে আগের জার্নালে ক্রেডিট কত টাকা করেছো সেটা দেখো না। তুমি 10 লাখ টাকা ক্রেডিট করেছিলে, ক্যান্সেল করতে হবে, তাহলে ওই 10 লাখ টাকাই ডেবিট করবে তুমি। টু ব্যাংক, ব্যাংক কেন লিখলেন স্যার? চেক বেরোচ্ছে তোমার কাছ থেকে, কত টাকার চেক দিয়েছো? 4 লাখ। টু 10% ডিবেঞ্চার, আর টু সিকিউরিটি প্রিমিয়াম, বিকজ প্রিমিয়াম ইস্যু করেছো তুমি। এবার কোয়েশ্চেন, স্যার ডিবেঞ্চারে কত টাকা দেবো, প্রিমিয়ামে কত দেবো?
স্যার তুমি নাম্বার বার করে রেখেছিলে না, 4800 ডিবেঞ্চার, 4800 ইন্টু 100 যে টাকাটা সেটা তুমি দেবে ডিবেঞ্চারে, আর 4800 ইন্টু 25 পার ডিবেঞ্চারে সিকিউরিটি প্রিমিয়াম, ওটা ইন্টু 25 করলে হবে 1,20,000। দেখো ডেবিট অ্যান্ড ক্রেডিট কিন্তু ইকুয়াল হয়ে গেছে, 10 লাখ 10 লাখ। সো এই যে ওরিয়েন্টেড সামস, এটাকে বলছি ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করলো, বাট কোম্পানি ডিড নট রিসিভ এনি মানি। কার এগেনস্টে ডিবেঞ্চার ইস্যু করলো বলো তো কোম্পানি? এখানে মেশিনের এগেনস্টে। মেশিন কিনলো, পার্টিকে কিছুটা চেকে দিল, আর বাকি টাকা কোম্পানি ডিবেঞ্চার দিয়ে মিটিয়ে দিল। এবার এর বিভিন্ন সিচুয়েশন আছে, যেখানে মেশিন কিনে লায়াবেল হয়েছিল তাই ডিসচার্জ করলো। আবার এমন হতে পারে স্যার যে কোম্পানির যারা প্রমোটার থাকে, প্রমোটাররা যখন কোম্পানি ফরমেশন হয় তখন তো কোম্পানি প্রমোটাররা কিছু পায় না কোম্পানির কাছ থেকে। দেখো আমাদের কিন্তু কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কোম্পানি আলাদা, কোম্পানির প্রমোটার আলাদা। আজকে ধরো এবিসিডি চারজন মিলে একটা কোম্পানি তৈরি করলো, তাহলে এবিসিডি কে বলা হবে দে আর দ্য প্রমোটার্স। এবার কোম্পানি যখন ফর্ম করছে, কোম্পানি তো একটা আর্টিফিশিয়াল পার্সন, তখন এবিসিডি যে এফার্ট দিচ্ছে, কে পয়সা দেবে? কেউ পয়সা দিচ্ছে না, কিন্তু ওরা নিজেদের এফার্ট দিয়ে নিজেদের পকেট থেকে টাকা খরচা করে একটা কোম্পানি লিগালি এক্সিস্টেন্সে এলো। এতদিন পর্যন্ত ওরা কিন্তু কোনো রেমুনারেশন পায়নি। যখন কোম্পানি লিগালি এক্সিস্টেন্সে এলো, কোম্পানি তাহলে লিগালি এক্সিস্টেন্সে আসার পর এবার কোম্পানি একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাজ রেমুনারেশন প্রমোটারদেরকে দেবে। নাহলে প্রমোটারদের কি ইন্টারেস্ট? এতক্ষণ কোম্পানি রেজিস্ট্রেশন করে কোম্পানি জন্ম দিল, আর কোম্পানির কাছ থেকে যদি কিছু রিটার্ন না পায় তাহলে তাদের এফার্টের দামটা তারা পাচ্ছে না। সো কোম্পানি যখন লিগালি এক্সিস্টেন্সে এলো তখন কোম্পানি চিন্তা করে ওকে আমার প্রমোটারদেরকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট দেব। ওকে, এবার প্রমোটারদের সার্টেন অ্যামাউন্ট ক্যাশে না দিয়ে কোম্পানি চিন্তা করলো ওকে ফাইন আমি আমার ডিবেঞ্চার দেবো প্রমোটারদের। তার মানে আলটিমেটলি দ্যাট কোম্পানি বিকেম লায়াবল টু হোম? To the promoters. Promoter gave the efforts to form a company. So finally company decided to issue what? Debentures to discharge its liability. তাহলে প্রথমে লায়াবিলিটি ডিউ করো, এটা হচ্ছে প্রমোশন এক্সপেন্স বা ইনকর্পোরেশন এক্সপেন্স টু প্রমোটার্স। ফার্স্ট জার্নাল কি করলাম? আগে লায়াবিলিটি ক্রিয়েট করছি, ইনকর্পোরেশন এক্সপেন্স টু প্রমোটার, প্রমোটারকে ক্রেডিট করলাম, কোম্পানি বললো প্রমোটারকে আমার দেওয়ার আছে। সেকেন্ড জার্নাল কি করব? প্রমোটার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স টু সিকিউরিটি প্রিমিয়াম ইফ ইট ইজ ইস্যুড এট প্রিমিয়াম। মতলব একই জিনিস, কিন্তু আলটিমেটলি কোম্পানি তার লায়াবিলিটি ডিসচার্জ করছে বাই ইস্যুইং ডিবেঞ্চার্স। ইজ দ্যাট ওকে? আরো একটা সিচুয়েশনে আমাদের এই ডিবেঞ্চার ইস্যু হয়, when one company takes over another company। সেটা একটু আমি একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো, বিকজ দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এখানে এরকম হচ্ছে, দেখ এক্স লিমিটেড টেক্স ওভার বিজনেস অফ ওয়াই লিমিটেড। এক্স কি করছে? ওয়াই কে টেক ওভার করছে। ওয়াই এর অবস্থা খারাপ, ওয়াই বন্ধ হওয়ার তালে, এক্স ওয়াই কে বাই করে নিচ্ছে। তো ওয়াই কে যখন এক্স বাই করবে, ওয়াই এর যা অ্যাসেটস আছে সেগুলোও নেবে, ওয়াই লায়াবিলিটি যা আছে সেগুলো টেক ওভার করবে। তো অ্যাসেটস টেকেন ওভার, অ্যাসেটস টেকেন ওভার সে 10 লাখ, 10 লাখের অ্যাসেট নিয়ে নিচ্ছে। লায়াবিলিটি টেকেন ওভার সে 4 লাখ। তাহলে 10 লাখের অ্যাসেট নিল ওয়াই এর, 4 লাখের লায়াবিলিটি নিল, আর তার এগেনস্টে এক্স পারচেস কনসিডারেশন দেবে বলেছে, পিসি বলে ইন শর্ট। পারচেস কনসিডারেশন ধরো দেবে বলেছে 6,50,000। এক্স যখন ওয়াই এর বিজনেসটাকে টেক ওভার করছে, তো ওয়াই কে তো কিছু দিতে হবে। অ্যাসেট নিয়ে চলে যাচ্ছ, লায়াবিলিটি নিয়ে চলে যাচ্ছ, তো দাও কিছু। যেটা এক্স দেবার জন্য কমিট করছে, দ্যাট ইজ কল পারচেস কনসিডারেশন। স্যার এই যে পার্টিকুলার সিচুয়েশন বা যে স্টোরিটা আমি বলছি, এখানে কিন্তু ইস্যু অফ ডিবেঞ্চারের এখনো কোন রকম অ্যাপ্লিকেশন করিনি। এটা সিম্পলি একটা কোম্পানি বা একটা বিজনেস আর একটা বিজনেসকে বাই করছে, তো এর জন্য একটা জার্নাল আমরা করি। কার বুকে করব? এক্স এর বুকে। When one business is buying another business, what entry the first business will pass in his books of accounts? কি করবে স্যার? অ্যাসেটস কে ডেবিট করবে, যত অ্যাসেটস তুলছে সানড্রি অ্যাসেটস কে ডেবিট করবে। কত টাকার অ্যাসেটস তুলেছে? সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট
10 lakhs। লায়াবিলিটি যা তুলছে ক্রেডিট করবে, টু লায়াবিলিটি, লায়াবিলিটি তুলছে কত টাকার? 4 lakhs। স্যার পারচেজ কনসিডারেশন মানে এক্স যেটা বলেছে ওয়াই তোকে ফাইনালি এটা দেব, তাহলে ওয়াই কে ক্রেডিট করি, টু ওয়াই, ওয়াই কে কত দেবার কমিট করেছে? 6,50,000। খেয়াল করে দেখ ডেবিট ক্রেডিট ম্যাচ করছে না, ডেবিটে 10 লাখ বাট ক্রেডিট সাইড টোটাল হচ্ছে 6 লাখ 10,50,000। সো 50,000 ডেবিট ব্যালেন্স চাইছে, ডেবিটের ব্যালেন্সটাকে আমরা কি বলে ডিনোট করব? গুডউইল, এবং সেটাকে আমরা কি বলে লিখবো? ব্যালেন্সিং ফিগার। হাউ মাচ ইট ইজ? 50,000। তাহলে এই যে জার্নাল এন্ট্রিটা করলাম স্যার, এটা পিওরলি when one business is taking over another business, then this way the entry has to be passed. All the assets to be debited, liabilities to be credited, purchase consideration to be credited. If the balance comes at the debit side, that should be denoted as goodwill, and if the balance comes at the credit side, that should be denoted as capital reserve. Is that okay? এই এন্ট্রিটা কিন্তু ইস্যু অফ ডিবেঞ্চারের সাথে এখনো কোনো রকম টাচে আসেনি, এটা একটা কমপ্লিট আলাদা কেস। এইবার এখানে এই জার্নালটা করার পর আমি যদি জিজ্ঞাসা করি বলতো এক্স অ্যাকচুয়ালি ওয়াই এর কাছে কত টাকা লায়াবেল আছে, ইফ ইউ লুক এট দ্য এন্ট্রি ইউ ক্যান ইজিলি সে স্যার দেখুন না কত টাকা ক্রেডিট করে রেখেছে ওয়াই কে, 6,50,000। তার মানে কি দাঁড়ায়? এক্স ওয়াই কে দেবার আছে 6,50,000। এবার এক্স ডিসিশন করেছে 1.5 লাখ টাকা চেকে দেবো, বাকি টাকা ডিবেঞ্চার ইস্যু করবো। কি ডিবেঞ্চার ইস্যু করবো? না 20% ডিসকাউন্ট ইস্যু করবো। তখন হিসাব করে নেবো যে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করলে ওয়াই কে আমি মেটাতে পারবো। টোটাল বাকি কত? 6,50,000। কত টাকা চেকে দিচ্ছি? 1.5 লাখ চেকে দিচ্ছি, বাকি পড়ে থাকছে 5 লাখ। এবার 5 লাখ টাকা দেওয়ার জন্য বা 5 লাখ টাকা মেটাবার জন্য কত ডিবেঞ্চার ইস্যু করতে হবে? স্যার ধরে নিচ্ছি ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, 20% ডিসকাউন্টে, তাহলে ইস্যু প্রাইস কত? 80 রুপিস। তাহলে 5 লাখ বাই 80, নাম্বার অফ ডিবেঞ্চারটা বার করে নিই যে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করলে 6250 ডিবেঞ্চার ইস্যু করতে হবে। এটা বার করে নিলাম, এটা ওয়ার্কিংসে করে নিবি যে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড বলে 6250 বেরিয়ে গেল। এবার নেক্সট এন্ট্রি দেখ, ওয়াই কে ডেবিট করছি, ওয়াই লিমিটেড ডেবিট 6,50,000 টু, আমি ধরে নিচ্ছি 10% ডিবেঞ্চার, টু 10% ডিবেঞ্চার। আর ডিসকাউন্ট ইস্যু হলে ডিসকাউন্ট তো ডেবিট হয়, টু ডিসকাউন্ট অন ইস্যু। স্যার ডিবেঞ্চারে ক্রেডিট করবো 6250 ডিবেঞ্চার বেরিয়েছে ইনটু 100, স্যার 6,25,000। হ্যাঁ টু ব্যাংক একটা হবে, সরি টু ব্যাংক, টু ব্যাংকটা হলো আমার কত? 1.5 লাখ টাকা না, আর এটা হচ্ছে কত? 6,25,000। আর ডিসকাউন্ট হবে কত? 6250 ইন্টু 20 রুপিস ইন্টু 100 যাবে ডিবেঞ্চারে, আর ডিসকাউন্টের অ্যামাউন্ট 20 পার ডিবেঞ্চার, 1,25,000, 1,25,000। ডেবিট ক্রেডিট ইকুয়াল হচ্ছে 7,75,000, দিস ইজ অলসো 7,75,000। সো প্রিমিয়াম ইস্যু হোক, ডিসকাউন্ট ইস্যু হোক, নাম্বার অফ ডিবেঞ্চারটা হিসাব করে নিল। আচ্ছা ডিবেঞ্চারটা যদি এক পারে ইস্যু করতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না স্যার, কি করতাম? তখন এই ডিসকাউন্ট লেখবারই ছিল না, এটা লিখতাম না। তখন ওয়াই লিমিটেড 6.5 লাখ, টু 10% ডিবেঞ্চার অ্যান্ড টু ব্যাংক, তখন টু ব্যাংকে 1.5 লাখ চলে যেত, টু 10% ডিবেঞ্চার 5 লাখ টাকা। মানে এক পারে ইস্যু হলে এই ক্যালকুলেশনটা দরকার নেই। এই ক্যালকুলেশনটা কখন করে নেবে? when it is issued at premium or at discount। দেন নাম্বার অফ ডিবেঞ্চারটা ঠিক করে নিলে ডিবেঞ্চারে কত যাবে আর প্রিমিয়াম বা ডিসকাউন্টে কত যাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হয়। ইজ দ্যাট ওকে? এই হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এই দুটো টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তোমাদের স্কুলে যে এক্সাম হবে আশা করছি এই দুটো টাইপ থেকে দিতে পারে। কিন্তু বোর্ডের জন্য স্যার আমাদের সমস্ত টাইপ করে যেতে হবে যদি আমি ভালো স্কোর করতে চাই, কিছু ছেড়ে গেলে হবে না। থার্ড টাইপ যেটা ডিসকাস করবো ইস্যু অফ ডিবেঞ্চার্স, সেটা হচ্ছে ছোট্ট একটা কেস, ইস্যু অফ ডিবেঞ্চার্স as collateral security, as collateral security। আচ্ছা প্রথম কেসটা কি ডিসকাস করেছিলাম মাথায় আছে? ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন। সেকেন্ড কেস ডিসকাস করলাম ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। থার্ড টাইপ
ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। খুব বেশি এতে এন্ট্রি নেই, ছোট্ট একটা জিনিস, ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। তো আগে বুঝি যে কোল্যাটারাল সিকিউরিটি কেন বলছে ডিবেঞ্চার। ধর কোন একটা কোম্পানি এক্স লিমিটেড, এর লোনের দরকার, দে নিড লোন, সো গেছে কার কাছে? ব্যাংকের কাছে গেছে, ব্যাংকের কাছ থেকে লোনের রিকোয়েস্ট করেছে। ব্যাংক কিন্তু শুধু হাতে এক্স লিমিটেডকে লোন দেবে না, ব্যাংক বলছে আমাকে কিছু সিকিউর করে তুমি লোন নাও। লোন কত নিতে চাইছে? লোন অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ। তো এক্স লিমিটেড ওর একটা বিল্ডিং কে সিকিউর করেছে, একটা ছোট বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাকে সিকিউর করে লোনটা নিতে চাইছে। কিন্তু ব্যাংক ইজ নট স্যাটিসফাইড উইথ দিস সিকিউরিটি। ব্যাংক বলছে উই নিড মোর সিকিউরিটি, শুধু বিল্ডিং সিকিউর করে আমরা লোন স্যাংশন করব না। এই যে বিল্ডিংটাকে প্রাইমারিলি সিকিউর করলো, এটাকে আমরা বলছি প্রাইমারি সিকিউরিটি। দিস ইজ প্রাইমারি সিকিউরিটি। কিন্তু এই শুধু প্রাইমারি সিকিউরিটি দেখিয়ে ব্যাংক লোন স্যাংশন করতে নারাজ। ব্যাংক ইজ আস্কিং ফর মোর সিকিউরিটি। দেন কোম্পানি কি করলো? ব্যাংকে বলল যে ঠিক আছে, আমি আমার ডিবেঞ্চার ইস্যু করবার একটা কমিটমেন্ট করে রাখলাম, যে যদি কোম্পানি লোনের টাকা রিপে না করতে পারে, তাহলে প্রাইমারি সিকিউরিটি তো বিল্ডিং, বিল্ডিং কে তো কবজা করবেই, তারপরেও কোম্পানি আরো একটা সিকিউরিটি দিয়ে রাখলো। সাপোজ কোম্পানি বললো 3 লাখ টাকা ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি কোম্পানি ইস্যু করবে। ইস্যু তখন করবে যখন কিনা লোনের টাকা কোম্পানি শোধ দিতে পারবে না। তাহলে এই যে সেকেন্ডারি একটা সিকিউরিটি কোম্পানি ইস্যু করলো, সেকেন্ডারি সিকিউরিটি কি দিল কোম্পানি? কোম্পানি একটা কমিটমেন্ট করে রাখলো যে দাদা, আপনার যদি লোনের টাকা আমি শোধ না দিতে পারি, ইন ফিউচার আমি আমার ডিবেঞ্চার আপনাকে দেব। সো ইটস এ কমিটমেন্ট which is made by the company in advance, but এখানে কিন্তু অ্যাকচুয়াল ডিবেঞ্চার ইস্যু হচ্ছে না। ডিবেঞ্চার ইস্যু হবে কখন? যদি কোম্পানি লোনের টাকা রিপে না করে, আদারওয়াইজ এর কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই। তো যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ডিবেঞ্চার ইস্যুড অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি, তো একদম প্লেন ল্যাঙ্গুয়েজে বলবে ডিবেঞ্চার যখন কোম্পানি ইস্যু করছে অ্যাজ এ অ্যাডিশনাল অর সেকেন্ডারি সিকিউরিটি, তখন সেটাকে আমরা বলবো অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। এই অ্যাডিশনাল বা সেকেন্ডারি কথাটা হচ্ছে কি ওয়ার্ড, you should not miss that word. Okay, when a company issue debentures as an additional or secondary security, that is called debenture issued as a collateral security. Sir, journal entry কি করবো? দুভাবে করা যায়। There are two ways of recording this in the books of accounts. First case বা first alternative কি আছে? প্রথম যেটা আছে, লোন নেওয়ার জন্য তুমি জার্নাল করতেই হবে। লোন নিচ্ছ, তুমি কি করছো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক লোন। তুমি লোন নিয়েছো, লোন নেওয়ার জার্নাল করলে, যেহেতু টাকা তোমার কাছে এসছে 10 লাখ, 10 লাখ। কিন্তু ডিবেঞ্চার যে ইস্যু করছো সেটার জন্য তুমি লিখতে পারো নো এন্ট্রি, কোনো এন্ট্রি লাগবে না। তাহলে কি করবো স্যার? যখন কোম্পানির ব্যালেন্স শিট তৈরি হবে, তখন কিন্তু ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে কভার করতে হবে যে কোম্পানি কত টাকা ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করে রেখেছে। ব্যালেন্স শিটে কোনো অ্যামাউন্ট হবে না, কিন্তু নোটস টু অ্যাকাউন্টসে একটা পয়েন্ট তোমায় দিয়ে রাখতে হবে। এবং কখনো কখনো কিন্তু কোম্পানি ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন জিজ্ঞাসা করে, যে নো এন্ট্রি ব্যাপারটা তুমি কোম্পানি ব্যালেন্স শিটে কি করে প্রেজেন্ট করবে। কি করে প্রেজেন্ট করব একটু দেখিয়ে দিই। কোম্পানি ব্যালেন্স শিট, স্যার আমি বারবার বলছি হিউজ এরিয়া স্যার। যদি মনে করো সপ্তাহে একদিন পড়তে বসে অ্যাকাউন্টস ভালো করবো, পারবে না স্যার। দুটো টাইপ অলরেডি হয়ে গেছে, থার্ড টাইপ চলছে। আমি ফার্স্ট অল্টারনেটিভ অ্যাকাউন্টিং দেখাচ্ছি। প্রথম বললাম লোন নেওয়ার জন্য একটা জার্নাল হচ্ছে, আর সেকেন্ড কেস ডিবেঞ্চার যে কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু হচ্ছে, কোনো এন্ট্রির দরকার নেই। এবার তোমাকে বলেছে এই পার্টিকুলার কেসটা তুমি ব্যালেন্স শিটে কি করে প্রেজেন্ট করবে, দেয় কিন্তু ব্যালেন্স শিট প্রেজেন্টেশন দেয়। তখন আমি ব্যালেন্স শিট কি করব? ব্যালেন্স শিটের ফরম্যাট তোমাদের তো মাথায় নেই, আই এম শিওর। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, তো আমাদের ব্যালেন্স শিটে প্রথমে থাকে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মধ্যে তো এটা আসে না। দেন থাকছে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট, তার মধ্যে আসে না। তারপরে থাকে নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে থাকে আমাদের লং টার্ম বরোয়িংস। লং টার্ম বরোয়িংস এর আন্ডারে আমি লোন দেখিয়ে দিতাম।
লোন কত নিয়েছি, এখানে অ্যামাউন্ট কলাম 10 লাখ টাকা লোন নিয়েছি। আর এই লোনের নিচে আমি একটু কভার করে রাখবো কি ইস্যুড ₹3 lakh debentures as collateral security। এই লোনের এগেনস্টে কোম্পানি 3 লাখ টাকা ডিবেঞ্চার কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করে রেখেছে। কিচ্ছু না, জাস্ট লোনের এগেনস্টে সিকিউরিটি ইস্যু করা আছে, ওর লোনের নিচে একটু জাস্ট কভার করে দিতে হবে ব্যাপারটা। ইজ দ্যাট ক্লিয়ার? সো কোম্পানি যখন ডিবেঞ্চারকে অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করছে, স্যার দুভাবে অ্যাকাউন্টিং করা যায়। ফার্স্ট অল্টারনেটিভ কেস হচ্ছে লোন নেওয়ার জন্য জার্নাল করতে হবে ব্যাংক টু ব্যাংক লোন, অ্যান্ড দ্য সেকেন্ড কি করতে হবে, নো এন্ট্রি, এবং সেটা ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন। তাহলে বোঝাই যাবে না তো, এটা যদি না লিখি আমি নোটস টু অ্যাকাউন্টসে লোনটা লিখলাম লং টার্ম বরোইংসে, আর তার নিচে আমি কভার করে দিলাম যে ওই লোনের এগেনস্টে 3 লাখ টাকার ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু আছে। ইজ দ্যাট ক্লিয়ার? সেকেন্ড অল্টারনেটিভ কি আছে স্যার? সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে লোন নেওয়ার জার্নাল তো তোমায় দেখাতেই হবে, ব্যাংক টু ব্যাংক লোন, 10 লাখ টাকার লোন নিলাম। আর সেকেন্ড কেসে ডিবেঞ্চার ইস্যুর জন্য যেমন ফার্স্ট অল্টারনেটিভে কোনো এন্ট্রি করিনি, এবার এন্ট্রি করছি। এন্ট্রি কি হবে, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার 3 lakhs। এন্ট্রি যদি করতে চাই তাহলে কি অল্টারনেটিভ আছে, ডিবেঞ্চার সাসপেন্স টু ডিবেঞ্চার। আচ্ছা স্যার এইটা যদি করি, সেকেন্ড অল্টারনেটিভ কি করে ব্যালেন্স শিটে প্রেজেন্ট করব, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি লিখে নেব। আমি তো কমপ্লিট ব্যালেন্স শিট করছি না, একে বলে এক্সট্রাক্ট। কেন স্যার এক্সট্রাক্ট কথাটাকে লিখছেন, আমি জাস্ট এই কোল্যাটারাল সিকিউরিটির প্রেজেন্টেশনটা ব্যালেন্স শিটে দেখাচ্ছি, আমি কিন্তু পুরো প্রেজেন্টেশন করছি না, ঠিক আছে? তো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি এক্সট্রাক্ট কথাটা লিখে নিলাম, তার মধ্যে আমি নন কারেন্ট লায়াবিলিটি যেমন লিখছি, তার মধ্যে লিখছি লং টার্ম বরোইংস। লং টার্ম বরোইংস এর মধ্যে কি লোন, লোন তো আমার রয়েছে 10 লাখ টাকা, সেটা লিখলাম। আর লিখবো কি স্যার, ডিবেঞ্চার। ডিবেঞ্চার লিখবো কত, 3 লাখ, আর তার থেকে আবার লেস করে দেবো কি ডিবেঞ্চার সাসপেন্স 3 লাখ। আলটিমেটলি কিন্তু অ্যামাউন্ট কলামে নীল, কিন্তু প্রেজেন্টেশনটা দেখো, ওখানে ব্র্যাকেটের মধ্যে লোনের এগেইনস্টে কভার করেছিলাম যেহেতু কোনো এন্ট্রি পাস করিনি, আর এখানে ডিবেঞ্চার আর ডিবেঞ্চার সাসপেন্স করেছি। প্রথমে ডিবেঞ্চার লিখলাম 3 লাখ, আবার তার থেকে লেস করে দিলাম ডিবেঞ্চার সাসপেন্স 3 লাখ। আলটিমেটলি কি হলো, নীল। সো লোন অ্যামাউন্ট হচ্ছে ব্যালেন্স শিটে যাবে, কিন্তু প্রেজেন্টেশনটা এইভাবে করবে। এবার যে ব্যালেন্স শিট দেখবে সে ইজিলি বুঝতে পারবে, এটা হচ্ছে তোমার নিচের লাইনটা পড়ে বুঝতে পারবে যে কোম্পানির এত টাকা কোল্যাটারাল সিকিউরিটি আছে। আর এখানে ডিবেঞ্চার সাসপেন্স ডিবেঞ্চার দেখলেই যারা ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা ফিল করে নেবে যে হ্যাঁ কোম্পানির এই ডিবেঞ্চার অ্যাকচুয়ালি সাসপেন্স ওয়ালা ডিবেঞ্চার, মতলব এখনো ইস্যু হয়নি, হতে পারে ইফ দ্য লোন ইজ রিপেইড নট রিপেইড। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা হচ্ছে থার্ড টাইপ, যেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কোল্যাটারাল সিকিউরিটি। এই তিনটে টাইপ ইম্পর্টেন্ট। এছাড়া আর কি আছে, নেক্সট টাইপ হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড টিডিএস। লেস ইম্পর্টেন্ট, কম দেয় কিন্তু দেয়। স্যার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা টিডিএস এর ফান্ডাটা কি, এতক্ষণ পর্যন্ত যে তিনটে টাইপের সামস আমরা ডিসকাস করেছি সেখানে কিন্তু ইস্যুর ওপর ফোকাস, যে কোম্পানি ইস্যু করছে বুকে কি এন্ট্রি করবে। এবার আজকে আমি যদি কোম্পানি হই, তোরা যদি সবাই ডিবেঞ্চার হোল্ডার হোস, তোরা টাকা দিয়েছিস আমাকে, টাকা যখন নিয়েছি তখন আমি এন্ট্রি পাস করেছি। সাপোজ ধর 1 জানুয়ারি 2022-এ আমি 5 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করেছি, এন্ট্রি কি মারবো, ব্যাংক ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, আমি ধরে নিচ্ছি অ্যাট পারে ইস্যু করছি, সো 5 লাখ। সেকেন্ড জার্নাল কি করব, ডিবেঞ্চারে ট্রান্সফার করব, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার। সো এটা তো পিওরলি ইস্যুর জার্নাল হলো, 1 জানে ইস্যু করে টাকা তুলে নিলাম। কেন টাকা দিয়েছে ডিবেঞ্চার হোল্ডাররা, কিছু তো একটা এক্সপেকটেশন রাখছে কোম্পানির কাছ থেকে, টাকা তার লোকে এমনি দেয় না। দে আর এক্সপেক্টিং দ্যাট দে উইল বি গেটিং ইন্টারেস্ট ফ্রম দ্য কোম্পানি এন্ড আই হ্যাভ টু পে, এবং এই ইন্টারেস্টটা কিন্তু কোম্পানিকে দিতেই হয় ইরেসপেক্টিভ অফ দ্য পারফরমেন্স অফ দ্য কোম্পানি। কোম্পানির প্রফিট হলো লস হোক, যে পরিস্থিতি হোক না কেন ইন্টারেস্ট দিতেই হবে।
ধরো কোম্পানি বলে রেখেছিল 6 মান্থস ইন্টারভ্যালে ইন্টারেস্ট দেবে, তাহলে 1 জানুয়ারি ইস্যুর জার্নাল হয়ে গেল, আর এতক্ষণ পর্যন্ত ইস্যুর জার্নাল কি হবে সেটার উপর ফোকাস করছিলাম, ইন্টারেস্টের ব্যাপারটা কিন্তু ইগনোর করেছি, বাট ইস্যুর দিন কেন ইন্টারেস্ট দেবে। এইবার ধর 1 জানুয়ারি ইস্যু করবার পর টাকাটা নিয়ে কোম্পানি 5 লাখ টাকা দিয়ে বিজনেস করছে, 30th জুন যখন এলো ইন্টারেস্ট ডিউ ডেট চলে এসছে, 6 মান্থ এন্ডে ইন্টারেস্ট দেওয়ার কথা, কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হবে। কোম্পানি বলেছে 10% ডিবেঞ্চার মানে 5 লাখ টাকার উপর 10% ইন্টারেস্ট দিতে হবে কোম্পানিকে। 5 লাখের 10% কত হয়? 50,000 টাকা। তো কোম্পানি এবার এন্ট্রি পাস করবে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত? 50,000 টাকা। এবার আমাদের ইনকাম ট্যাক্সের একটা নিয়ম আছে, এই ইন্টারেস্টটা কোম্পানি যখন ডিবেঞ্চার হোল্ডারদের পেমেন্ট করবে পুরো টাকা দেবে না, 10% ট্যাক্স কেটে বাকিটা দেবে। তাহলে 50,000-এর 10% কত? 5,000 টাকা টিডিএস কাটবে, বাকি 45,000 দেবো আমি তোদের। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডারদের কাছে ডিউ করলাম কত? 45, আর টু টিডিএস পেয়েবল করলাম কত? 5,000, যেটা আমি গভর্নমেন্টকে পে করছি। পরের এন্ট্রিতে কি করব স্যার? ওই সেম দিনে এবার হোল্ডারকে ডেবিট করছি, ডিবেঞ্চার হোল্ডার ক্যান্সেল হচ্ছে, ডেবিট, টিডিএস পেয়েবল কে ডেবিট করছি, এটা 45, এটা 5,000 টু ব্যাংক, টোটাল পেমেন্ট করে দিলাম কত? 50,000 টাকা। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এই যে টাইপটা, এই ইন্টারেস্টের জার্নাল গুলো তোমাদের নলেজ আপগ্রেড করলাম। কে ইন্টারেস্ট যখন কোম্পানি দেবে, যদি ট্যাক্সের কথা বলে ট্যাক্সের কথা ভাববো, ট্যাক্স না বললে কি ইন্টারেস্ট টু ডিবেঞ্চার হোল্ডার, দেন ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমি অ্যামাউন্টটা ভুল করে ফেলেছি, 5 লাখ টাকা তো ইন্টু 10% বছরে হয় 50,000, এ তো 6 মান্থ ইন্টারভেলে, ইন্টু 6/12 অ্যাকচুয়ালি কত হবে? 25,000। সো দিস অ্যামাউন্ট শুড বি 25। তাহলে ট্যাক্সটা হবে 2500, পেমেন্টটা হবে কত? 22,500। This is 22,500, this is 2500, and this is 25,000, 50% পেমেন্ট। এই সেম জার্নাল আবার কবে করবি? এই দুটো জার্নাল আবার করবি কবে? 31 ডিসেম্বর 2022 আবার করবি। কি করবি? সেম জার্নাল একদম ডিটো, আবার ইন্টারেস্টকে ডেবিট করবি, প্রতি 6 মাস অন্তর অন্তর কোম্পানি ইন্টারেস্ট দেবে 25,000 টু ডিবেঞ্চার হোল্ডার টু টিডিএস পেয়েবল, 22,500, 2,500। সেকেন্ড জার্নাল, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, টিডিএস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। একবার যদি এন্ট্রি বুঝতে থাকো স্যার, ভেরি ইজি, মনে রাখাটা ডিফিকাল্ট না। বছরের শেষে ইন্টারেস্ট হয়ে গেল। এবার সারা বছরে যত টাকা ইন্টারেস্ট দিয়েছে সেটা কোথায় ট্রান্সফার করতে হবে? দুবার ইন্টারেস্ট দিয়েছে, দেখেছো? একবার এখানে ইন্টারেস্ট ডেবিট করেছি কত? 25,000, খেয়াল করছো? দিস 25,000, এটা একটা ইন্টারেস্ট বছরের শেষে দিয়েছি 31 ডিসেম্বরে, আরো একটা ইন্টারেস্ট দিয়েছি, এই যে এই একটা ইন্টারেস্ট আছে, দুবার ইন্টারেস্ট দিয়েছি। সো 25 টোটাল ইন্টারেস্ট কত? 50,000, এটাকে পিএল এ ট্রান্সফার করতে হবে। সো লাস্ট এন্ট্রি করব, স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, স্টেটমেন্ট অফ পিএল টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। সো চারটে টাইপ ডিসকাস করলাম প্রবাবলি: issue of debentures with terms of redemption, issue of debentures for consideration other than cash, issue of debentures as collateral security, interest on debentures. Type 5. Writing of loss on issue of debenture. ডিবেঞ্চার ইস্যু করতে গিয়ে অনেক সময় লস হচ্ছে, প্রিমিয়াম প্রোভাইড করবার জন্য লস হচ্ছে বা ডিসকাউন্ট দিচ্ছি, সেগুলো তো ক্যাপিটাল লসেস। এগুলোকে সেট অফ করবো কি করে? দুটো ওয়ে আছে। একটা, যদি অঙ্কে তোমাকে কিছু না বলে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যত টাকা ডিসকাউন্ট বা লসেস, আমরা প্রথমে সেটাকে সেট অফ করবো কার এগেনস্টে? সিকিউরিটি প্রিমিয়ামের এগেনস্টে। দেখো, তুমি যখন ইস্যু করছো তখন কিন্তু ডিসকাউন্ট বা লসকে ডেবিট করছো, তাহলে যখন সিকিউরিটি প্রিমিয়ামের এগেনস্টে
অ্যাডজাস্ট করবে তখন এন্ট্রি কি হবে, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, এটা করলেই সেট অফ হচ্ছে। রাইটিং অফ লসেস মানে লসটাকে রাইট অফ করছে কার এগেনস্টে, সিকিউরিটি প্রিমিয়ামের এগেনস্টে। যদি সিকিউরিটি প্রিমিয়াম সাফিসিয়েন্ট না থাকে দেন গো ফর স্টেটমেন্ট অফ পিএল। আমার প্রেফারেন্স হচ্ছে প্রথমে সিকিউরিটি প্রিমিয়াম সিন্স ইটস আ ক্যাপিটাল লস টু বি অ্যাডজাস্টেড এগেইনস্ট ক্যাপিটাল প্রফিট। ইফ সাফিসিয়েন্ট সিকিউরিটি প্রিমিয়াম ইজ নট দেয়ার দেন উই উইল মুভ টু স্টেটমেন্ট অফ পিএল। মানে সিকিউরিটি প্রিমিয়াম দেন স্টেটমেন্ট অফ পিএল টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। বাস, যদি সাফিসিয়েন্ট না থাকে দেন পিএল এ যাবে। এটা হচ্ছে ইস্যু করবার সময় যে লস, সেই লসটা কোথায় অ্যাডজাস্ট করতে হয়, সিকিউরিটি প্রিমিয়ামের প্রথম প্রেফারেন্স, তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল। ওকে স্যার, এটুকু জানলেই হবে, এই পাঁচটা টাইপ করলেই হবে। আরো একটা জিনিস আছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার যদি লস অ্যাডজাস্ট না করি, যদি ব্যালেন্স শিটে দেখাতে চাই, কিভাবে দেখাবো? তো সেটা সিবিএসসি তে প্রবাবলি নেই। তোমাদের এই পাঁচটা টাইপের উপর থাকলেই হবে। তার মধ্যে প্রথম দুটো টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট, তিনটে, টার্মস উইথ রিডেমশন, কনসিডারেশন আদার দ্যান ক্যাশ এবং কোল্যাটারাল। ওকে, এবার এর উপর বেস করে সামস দেখি, চলো। তোমাদের আইসি স্যাম্পল পেপার